নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে জেনার প্রতি হিংসার পর হোটেলের ডাবল বেডরুমে আমি নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় ছিলাম। আজ আপনারা শুনবেন আমার অবিশ্বাস্য মনের দ্বন্দ্ব, স্বপ্নিলের আরও এক শিল্পকলার প্রদর্শন, আর 4500 মিটার উচ্চতা থেকে নেওয়া এক বেপরোয়া ডাইভ। জেনা এবং আত্মগ্লানি। গভীর রাতে আমার অনেক দেরিতে ঘুম এল। আমি সারা রাত জেনাকে কোসালাম আর নিজেকেও ধিক্কার দিলাম যে আমি স্বপ্নিলকে জেডের মতো কেন ভাবছি। জাদুকরী সুপ্রভাত। সকালে ঘুম ভাঙতেই দেখলাম স্বপ্নিল স্টাডি টেবিলের ওপর ঝুঁকে কিছু লিখছে। আমি প্রথমবার সকালে একজন পরপুরুষের মুখ দেখলাম আর আমার অসীম আনন্দ হল। নিদ্রার স্কেচ। টেবিলের কাছে গিয়ে দেখলাম ও আমার ঘুমন্ত অবস্থার এক অবিশ্বাস্য স্কেচ তৈরি করছিল। আমি প্রায় চিৎকার করে বললাম, ওয়াও স্বপ্নিল, আপনি এটাও করতে পারেন। চুম্বনের উত্তর। জেনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি প্রশংসার আবেগে ঝুঁকে পড়ে স্বপ্নিলের গালে একটা চুম্বন এঁকে দিলাম। কিন্তু ও আমার চুম্বনের বদলে আমার গাল চুম্বন করল না। এই ব্যাপারটা আমার খারাপ লাগল। দুই নৌকায় পা। আমার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। আমি বিয়ে না করার সিদ্ধান্ত বদলাতে চাই না, আবার এটাও চাইছি যে স্বপ্নিল আমার সাথে একা থাকার সুযোগ নিক। আমার মন আমাকে ধমকাতে লাগল, তুমিও তো স্বপ্নিলকে ভালোবাসতে শুরু করেছ, তাই না? মনের সতর্কবার্তা। আমার মন আমাকে বুদ্ধিমত্তার সাথে বোঝালো, বাণী, স্বপ্নিল এখন বদলে গেছে। তুই যদি ক্যাথরিন আর জেনার মতো হয়ে যাস তবে তুইও স্বপ্নিলের মনে নিজের গুরুত্ব হারিয়ে ফেলবি। স্বর্গের যাত্রা। হোটেল ছেড়ে আমরা স্কাইডাইভিং এর জন্য এয়ারপোর্টে পৌঁছলাম। 4500 মিটার উচ্চতা থেকে ডাইভ দেওয়ার কথা শুনেও আমার ভয় উবে গেল। আমি বললাম, স্বপ্নিলের সাথে আমি যে কোনো জায়গায় যেতে রাজি, এমনকি যদি আমাকে স্বর্গের যাত্রাই করতে হয়। 150 কিলোমিটার ঘন্টার ফ্রিফল। স্বপ্নিল আমাকে নিজের পিঠের ওপর একটা হারনেসে বসাল আর আমরা ঝাঁপ দিলাম। ফ্রিফলে আমাদের গতি ছিল 150 কিলোমিটার ঘন্টা। আমার হৃদস্পন্দন বেড়ে গেল আর আমি ভাবলাম, এখন আমাদের একসাথে মরা নয়, একসাথে বাঁচা উচিত। ফ্রিফলের রোমাঞ্চ শেষ হলো আর প্যারাসুট খুলে গেল। এখন আমরা বাতাসে উড়ছি আর আমার পিঠের ওপর স্বপ্নিল আছে। এটা এক অত্যন্ত মধুর আর অনন্য অনুভূতি। এই রোমাঞ্চ কি বাণী আর স্বপ্নিলকে আরও কাছে আনতে পারবে? আর বাণী কি নিজের মনের দ্বন্দ্ব কাটিয়ে প্রেমের এই অনন্য অনুভূতিকে মেনে নিতে পারবে? ভয়, দর্শন আর জীবন মৃত্যুর মাঝখানের প্রেম। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 52, সকালের স্কেচ, না বলা চুম্বন আর স্কাইডাইভিং এর নির্ভীক প্যাশন। বাণী, এখন আমাদের ডিনারের জন্য যাওয়া উচিত, স্বপ্নিল বলল। হ্যাঁ, বলতে বলতে আমি ভাবছি জেনা আমাদের সময় নষ্ট করেই ছাড়ল। রাতে শোয়ার আগে স্বপ্নিলের সাথে সাধারণ কথাই হয়েছে। আমি যা আশঙ্কা করছিলাম তেমন কিছু হয়নি। একটা বেডে আমি আর অন্যটায় স্বপ্নিল শুয়ে পড়লাম। আবছা আলোয় দেখলাম স্বপ্নিল আমার উল্টো দিকে পাশ ফিরে শুয়েছে। আমার ঘুম আসতে দেরি হলো। তার আগে আমি জেনাকে কোসালাম। স্বপ্নিল জেডের মতো নয়তো, এটা ভেবে ঘাবড়ে যাচ্ছিলাম, তাই নিজেকেও ধিক্কার দিলাম। সকালে আমার চোখ খুলল। তখন ঘরে আবছা আলো দেখা যাচ্ছিল। আমি আড়মোড়া ভেঙে চারিদিকে তাকালাম। দেখলাম ঘরে রাখা স্টাডি টেবিলে স্বপ্নিল আমার দিকে মুখ করে বসে আছে। ও টেবিলের ওপর ঝুঁকে কিছু একটা লিখছে বলে মনে হলো। আমি শুয়ে শুয়েই ওর দিকে অপলক তাকিয়ে রইলাম। ভাবছি, আজই প্রথম সকালে উঠে কোনো পরপুরুষের মুখ দেখলাম। এতে আমার অসীম আনন্দ হলো। তখনই মনে হলো স্বপ্নিল আমাকে লক্ষ্য করছে। গুড মর্নিং বাণী, আমাকে জেগে থাকতে দেখে ও বলল। সুপ্রভাত স্বপ্নিল, আপনি এত সকাল থেকে কি লিখছেন? হাত জোর করে অভিবাদন জানিয়ে আমি জিজ্ঞাসা করলাম। এটা তুমি নিজেই দেখে নাও। স্বপ্নিল আমাকে কি দেখাতে চায়? আমি বিছানা ছেড়ে ওর দিকে এগিয়ে গেলাম। বিছানা থেকে ওঠার সময় যে আমার গাউনটা ঠিক করা উচিত সেদিকে আমার খেয়ালই নেই। টেবিলের কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময় আর আনন্দ দুইই হলো। আমি প্রায় চিৎকার করে বললাম, ওয়াও স্বপ্নিল, আপনি এটাও করতে পারেন।
আসলে টেবিলের ওপর একটা ড্রয়িং শিট খোলা ছিল। তাতে আমার ঘুমন্ত অবস্থার রেখাচিত্র, স্কেচ তৈরি করা। ওটা কোনো অত্যন্ত দক্ষ শিল্পীর হাতের কাজ বলে মনে হচ্ছিল। আমি যদি স্বপ্নীলকে নিজের চোখে ওটা করতে না দেখতাম, তবে এটা স্বপ্নীলই বানিয়েছে একথা বিশ্বাস করা আমার পক্ষে কঠিন হতো। স্বপ্নীল শুধু মৃদু হাসছিল। বাহ স্বপ্নীল, আপনি তো আজ আমার দিনটাই ভালো করে দিলেন, আমি প্রশংসা করে বললাম। আমার এই স্কেচটা বানাতে 1 ঘন্টা লেগেছে, তাও আমি ততটা সুন্দর করতে পারিনি যতটা সুন্দর তুমি বাস্তবে, স্বপ্নীল বলল। আপনার প্রশংসা করার ঢং আপনার মতোই অনন্য। আমার কাছে তো এই স্কেচটা আমার বাস্তব রূপের চেয়েও বেশি সুন্দর লাগছে। বলতে বলতে আগের রাতে জেনার স্বপ্নীলকে জড়িয়ে ধরার কথা মনে পড়ল। তখন আমি অজান্তেই ঝুঁকে পড়ে চেয়ারে বসা স্বপ্নীলকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে জেনার মতোই ওর গালে একটা চুম্বন এঁকে দিলাম। তারপর লজ্জিত হয়ে বললাম, সরি স্বপ্নীল, আমি এখনো ব্রাশও করিনি। অসুবিধা নেই, আমার এটা ভালো লেগেছে, স্বপ্নীল হেসে বলল। স্বপ্নীল আমার চুম্বনের বদলে আমার গাল চুম্বন করল না। এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগল। অসহায় আমি আর কীই বা করতে পারি। স্বপ্নীল আপনি আমাকে চুম্বন করুন, এটা তো আর আমি স্বপ্নীলকে বলতে পারি না। আমি স্বপ্নীলকে নিজে থেকে কিছু বলে ভালোবাসা জাহির করতে চাই না। আমি জানি ও আমেরিকায় আছে আর আমি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চাই না। আমি বিয়ে না করার সিদ্ধান্তও বদলাতে চাই না। অথচ স্বপ্নীল আমার সাথে একা থাকার সুযোগ নিক, আমি এটাও চাইছি। স্বপ্নীল ক্যাথরিন আর জেনার সাথে যেমন সম্পর্ক রেখেছিল, তেমনটাই আমার সাথেও রাখুক, আমার এই প্রত্যাশা অত্যন্ত অদ্ভুত। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার যে, আমি চাই না এটা আমার সম্মতির পরে হোক। আমাদের সম্পর্কের শুরুটা আমার উদ্যোগের কারণে হয়েছিল, এই অপবাদ আমি নিজের ঘাড়ে নিতে রাজি নই। স্বপ্নীল অন্যদের সাথে যা করেছে, আমার সাথে তেমনটা কেন করছে না? আমি এর উত্তর চাই। আসলে স্বপ্নীলের প্রতি আমার ভালোবাসা আমার ব্যক্তিত্বে এক অদ্ভুত পরিবর্তন এনেছে। আমি 2 নৌকায় পা দিয়ে চলতে চাইছি। তখন আমার মন যেন আমাকে বলতে লাগল, বানি, স্বপ্নীল এখন বদলে গেছে। ও নিজের কাজ থেকে শিক্ষা নিয়েছে। ও আর ওই সব পথে না যাওয়ার সংকল্প করেছে। শুধু তাই নয়, ও তোকে এক সহজ সরল আর আদর্শবাদী মেয়ে মনে করে। হয়তো ও এটা ভাবে যে তোর মতো মেয়ের সাথে বিয়ের আগে এমন চেষ্টা করলে তুই ওর থেকে দূরে সরে যাবি। ও তোর প্রত্যাখ্যানের ঝুঁকি নিতে চায় না। জানি না আমি কার কাছে নালিশ করছি, কেন স্বপ্নীল নিজের সংকল্পে এত অটল? কেন রাশিল আমার ভাবমূর্তি এক সহজ সরল আর আদর্শ মেয়ের মতো তৈরি করেছে? আমি বিড়বিড় করে বলছি, আমার মন সবটা জানে। বানি, তুই অযথা রাশিলকে দোষ দিচ্ছিস। যদি রাশিল তোর ইমেজ এমন না করত, তবে স্বপ্নীল তোর একতরফা প্রেমে পড়ত না। সেক্ষেত্রে তুই আমেরিকায় আসতে পারতিস না, আর স্বপ্নীলের সাথে দেখাও হতো না। ভালোবাসা কেমন অনুভূতি হয় তা তুই কোনোদিনও বুঝতিস না। রাশিল আর স্বপ্নীলের প্রতি কৃতজ্ঞ থাক আর যেমন আছিস তেমনই সহজ সরল থাক। যদি তুই ক্যাথরিন আর জেনার মতো হয়ে যাস, তবে তুইও স্বপ্নীলের মনে নিজের গুরুত্ব হারাবি। আমার মন সব পরিষ্কার করে সতর্ক করে দিল। এদিকে স্বপ্নীল আমার স্কেচ তৈরিতে মগ্ন। ও আমার দিকে না তাকিয়েই জিজ্ঞাসা করল, বানি তুমি কি বিড়বিড় করছো? নিজের সাথে কি কথা বলছো? আমি বুঝলাম আমার মন সবটা বুঝছে, কিন্তু স্বপ্নীলও আমার মনের অবস্থা কিছুটা হলেও টের পাচ্ছে। স্বপ্নীল, আমি ভাবছি, এত রকম শিল্পকলা আর বিদ্যায় কেউ এত দক্ষ কি করে হতে পারে? আমি যুধিষ্ঠিরের মতো অর্ধসত্য বলাটাই সুবিধাজনক মনে করলাম। মানুষের ভেতরে যে প্রতিভা থাকে, তার সঠিক ব্যবহার খুব কম মানুষই করে। আমি যখন সাধারণ মানুষের থেকে আলাদা কিছু ভাবতে আর করতে শুরু করলাম, তখনই নিজের প্রতিভাকে খুঁজে পেলাম। এই বলে স্বপ্নীল আবার ওর ছবিতে ডুবে গেল। আপনি ঠিকই বলছেন, বলে আমি ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। নিজের প্রাতঃক্রিয়া সেরে তৈরি হতে লাগলাম। হোটেল ছাড়ার পর 50 মিনিটে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। স্কাইডাইভিং এর জন্য আমাদের বিমানে উঠতে হবে। পথে স্বপ্নীল জানালো যে 4500 মিটার উচ্চতা থেকে আমরা হারনেসে করে ঝাঁপ দেব। প্রায় 50-60 সেকেন্ডের ফ্রিফল থাকবে, তারপর প্যারাসুট খুলে যাবে। ওর কাছে শুনলাম, খুবই বিরল ক্ষেত্রে প্যারাসুট খোলে না, তখনই দুর্ঘটনা হয়। তুমি চিন্তা করো না,
প্রতিদিন হাজার হাজার মানুষ স্কাইডাইভিং করে আর নিরাপদে ফিরে আসে। আমরা বিমানে উঠলাম, স্বপ্নিলের সাথে হারনেসে বেঁধে বসলাম। এতে আমার সাহস বেড়ে গেল। এখন দুর্ঘটনার ভয়ও আমাকে কাবু করতে পারছে না। স্বপ্নিলের সাথে আমি যে কোনো জায়গায় যেতে রাজি। তারপর স্বপ্নিল আমাকে নিয়ে বিমান থেকে ঝাঁপ দিল। আমি নিচে আর স্বপ্নিল আমার পিঠের ওপর। আমরা প্রচণ্ড গতিতে নিচে নামছি। বিমানের প্রচণ্ড আওয়াজে স্বপ্নিল চিৎকার করে জানালো, ফ্রিফলে আমাদের গতি প্রায় 150 কিলোমিটার। আমার হৃদস্পন্দন খুব বেড়ে গেল। ভাবলাম, এখন আমাদের একসাথে মরা নয়, বাঁচা উচিত। তারপর প্যারাসুট খুলে গেল। স্বপ্নিল বলল, এখন আমরা 2500 মিটার ওপরে আছি। এখন আমরা উড়তে উড়তে নিচে নামছি। স্বপ্নিল ওর হাত দুটো ছড়িয়ে দিল যেন কোনো পাখি ডানা মেলে উড়ছে। আমিও তাই করলাম। এখন আমি নিশ্চিন্ত হয়ে মহাসাগর দেখছি। স্বপ্নিলের আমার পিঠের ওপর থাকার অনুভূতিটা অত্যন্ত মধুর আর অন্যরকম ছিল। আগের দিনই আমি প্যারাগ্লাইডিং করেছি, তাই বাতাসে ওড়াটা নতুন ছিল না। কিন্তু ফ্রিফলের প্রচণ্ড গতি আর প্যারাসুট খোলার রোমাঞ্চটা আমাকে শুরুতে বেশ ভয় পাইয়ে দিয়েছিল। এপিসোড 52 সমাপ্ত।